চলে গেলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বাংলাদেশের রাজনীতির রহস্যপুরুষ হিসেবে পরিচিত সিরাজুল আলম খান। শুক্রবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি মারা যান। বাংলাদেশ সরকার উত্থানের পরতে পরতে জড়িয়ে আছে মানুষের সঙ্গবদ্ধ সংগ্রাম। সেই ঘটনা প্রবাহে সিরাজুল আলম খান গুরুত্বপূর্ণ এক চরিত্র। বাংলাদেশের জন্মের লড়াইয়ে তিনি রাখেন তাৎপর্যপূর্ণ অবদান, গড়ে তোলেন বিশাল কর্মী বাহিনী, কিন্তু পরে রাজনীতি থেকেই আড়ালে চলে যান। ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঘটনাবলীর কিছু পরে জনপ্রিয় সাপ্তাহিক বিচিত্রা প্রচ্ছদ করে তাকে নিয়ে। শিরোনাম দেয় সিরাজুল আলম খান, বাংলাদেশের রাজনীতির রহস্য পুরুষ। মৃত্যুর আগ পর্যন্ত এই পরিচিতি স্থায়ী ছিল তার। ১৯৭৫ সালের পট পরিবর্তনের আগেও পরে তিনি কি করেছেন সেটি রহস্যের কারণ। কেউ কেউ বলেন হাজার হাজার স্বপ্নবাজ তরুণকে স্বপ্ন দেখিয়ে তাদেরকে বিপদগামী করেছেন তিনি। মুক্তিযুদ্ধ পরবর্তী পর্বটি জটিল ও স্পর্শকাতর। এ সময় তিনি হয়ে উঠলেন রাজনীতির রহস্য মানব। হাজির করলেন নতুন রাজনৈতিক দল জাসদ। দলটি তরুণদের একটা বড় অংশকে ভাসিয়ে নিয়ে গেল রাজনীতির উথাল পাথাল স্রোতে। বিপ্লব তখন একটি স্বপ্ন, রোমাঞ্চ, ক্রেজ। সাপ্তাহিক বিচিত্রার সেই প্রতিবেদনে সিরাজুলকে বাংলাদেশের রাজনীতির এমন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে পরিচয় করিয়ে দেওয়া হয়, যিনি দেশের এমন কোনো তাৎপর্যপূর্ণ রাজনৈতিক ঘটনা নেই যেটাতে মুখ্য ভূমিকা পালন করেননি। স্বাধীনতার পর জাসদ যে গোপনে অস্ত্রের রাজনীতি করেছে তার দায়ও তাকেই দেওয়া হয়। দলটির অঙ্গ সংগঠন হিসাবে গড়ে তোলেন স্বেচ্ছাসেবক মিলিশিয়া বাহিনী, যা গণবাহিনী নামে পরিচিত। এই বাহিনীর মূল লক্ষ্য ছিল সারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে বঙ্গবন্ধু সরকারের পতনের পথ ত্বরান্বিত করা। এক পর্যায়ে আন্ডারগ্রাউন্ডে চলে যায় দলটি। তারা এই ভূমিকায় অবতীর্ণ না হলে বাংলাদেশের রাজনীতি অন্যরকম হতে পারত বলে মনে করেন সে সময়ের বেশিরভাগ মানুষ। বঙ্গবন্ধুর মৃত্যুর পর সিরাজুল আলম খান ১৯৭৫ সালের ৭ নভেম্বর সেনাবাহিনীতে অভ্যুত্থান করতে কর্নেল তাহেরকে দিয়ে গঠন করেন বিপ্লবী সৈনিক সংস্থা। এই সংস্থার হাতে নিহত হন খালেদ মোশাররফ, মেজর হায়দার সহ মুক্তিযুদ্ধের নায়করা। তবে জাসদের লক্ষ্য পূরণ হয়নি। ক্ষমতায় চলে আসেন জিয়াউর রহমান। বিচিত্রা থেকে জানা যায় জিয়া বুঝতে পারেন ক্ষমতায় টিকে থাকতে হলে জাসদকে ভেঙে তছনছ করতে হবে। তাই জাসদের উপর নেমে আসে স্টিম রোলার। সিরাজুল আলম খান সহ গ্রেফতার হন হাজার হাজার নেতাকর্মী। জাসদ ভেঙে হয় বাসদ। এরপর একের পর এক ভাঙন ধরে জাসদে। ক্রমে নিঃশেষ হয়ে যায় এই দলটি। জিয়াউর রহমানের মৃত্যুর বছর ১৯৮১ সালে কারাগার থেকে মুক্তি পান সিরাজুল। জেল থেকে বের হয়ে তিনি যোগাযোগ করেন হুসেইন মোহাম্মদ এরশাদের সামরিক সরকারের সঙ্গে। ৪ বছর আগে প্রকাশ হওয়া বই আমি সিরাজুল আলম খান এ বইয়ে উল্লেখ আছে এরশাদের সঙ্গে তিনি ৪ বার দেখা করেছেন। দাবি করেছেন উপজেলা ব্যবস্থার ধারণা তার থেকেই নিয়েছেন এরশাদ। তবে এরশাদের পতনের পর রাজনীতি থেকে একেবারে অদৃশ্যই হয়ে যান তিনি। সিরাজুল আলম খানের উত্থান ছাত্রনেতা শাহ মোয়াজ্জেম হোসেনের হাত ধরে। তবে তার নায়ক বা গুরু ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার সাংগঠনিক মেধা আর সক্ষমতায় গুণমুগ্ধ বঙ্গবন্ধু তাকে বলেছিলেন সুপারম্যান। ছাত্রলীগের অভ্যন্তরে তার ছিল নিজস্ব একটি বলয়। এই বলয় পরিচিতি পায় নিউক্লিয়াস নামে। কিন্তু একসময় তিনি বিদ্রোহ করেন। গুরু শিষ্যের সম্পর্কে ভাঙন ধরলেও বঙ্গভবন বা ধানমন্ডির ৩২ নম্বরের দরজা সবসময় খোলা ছিল তার জন্য। যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ মনি ছিলেন তার খুব কাছের বন্ধু, যদিও দুইজনের রাজনৈতিক আদর্শের মধ্যে ছিল সূক্ষ্ম বিরোধ। সঙ্গীদের চোখে তিনি হলেন প্রতিনায়ক। তার হাত ধরে তৈরি হয়েছে অসংখ্য নেতা। তারা এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, কিন্তু তিনি ছিলেন সমস্ত জাগতিক লোভের বাইরে। আবার শিষ্যরা একে একে সবাই ছেড়েও গেছেন তাকে। জনসম্মুখে আসেননি বহু বছর। বক্তৃতা বিবৃতি কিছুই দিতেন না, যেতেন না কোনো সেমিনার সিম্পোজিয়ামেও। এড়িয়ে চলতেন সাংবাদিকদের। কোনো রাজনৈতিক দলেরও সদস্য ছিলেন না, কিন্তু রাজনীতিতে না থেকেও সবসময় আলোচনায় ছিলেন তিনি। তাকে নিয়ে রাজনৈতিক বিশ্লেষক ও গবেষক মহিউদ্দিন আহমেদের লেখা প্রতিনায়ক সিরাজুল ইসলাম খান এই বইটি সম্প্রতি তুমুল সাড়া ফেলে। ৭০০ টাকা দামের বইটি পঞ্চম সংস্করণ শেষ হতে খুব বেশি দিন সময় লাগেনি। সেই বইতেই সিরাজুল আলম খান তার শেষ ইচ্ছার কথা বলেছিলেন, আমার মৃত্যুর পর কোনো শোক সভা হবে না, শহীদ মিনারে ডিসপ্লে হবে না মৃতদেহ। যত দ্রুত সম্ভব নোয়াখালীর বেগমগঞ্জে আমার গ্রামের বাড়িতে পাঠাতে হবে মরদেহ, যা ঢাকা থাকবে একটা কাঠের কফিনে। জীবনের শেষ দিন পর্যন্ত রহস্য আবৃত এক চরিত্র হয়ে থাকা সিরাজুল আলম খানের জন্ম ১৯৪১ সালের ৬ জানুয়ারি নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার আলীপুর গ্রামে। বাবা খোরশেদ আলম খান ছিলেন একজন স্কুল পরিদর্শক। মা সৈয়দা জাকিয়া খাতুন গৃহিণী। ৬ ভাই ও ৩ বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়।